স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। জীবন যন্ত্রণা সইতে পারলেন না, নানা চাপে শেষ পর্যন্ত নিজেকে হননের পথ বেছে নিলেন পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের শিকার জুলাই শহীদের সন্তান লামিয়া। রাজধানীর মোহাম্মদপুরের বাসায় গলায় ফাঁস দেন তিনি। হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় তাকে। সেখানেই ছুটে আসেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা। দাবি করেন জড়িতদের সর্বোচ্চ বিচার। লামিয়া আক্তার নিজের জীবন দিয়েই জননিরাপত্তাকে দাঁড় করালেন প্রশ্নের মুখে। গেল 17 মার্চ ধর্ষণের শিকার এই শিক্ষার্থীর চরম অনিশ্চয়তায় বেছে নিলেন মৃত্যুর পথ। শনিবার রাতে রাজধানীর শেকেরটেকের বাসায় নিজেকে হননের পথ বেছে নেন লামিয়া। যদিও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে, সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এমন করুণ ঘটনায় ভেঙে পড়েছেন লামিয়ার পরিবার ও স্বজনরা। জানান মানসিক ট্রমা আর আসামি পক্ষের লোকজনের হুমকি তার আত্মহত্যার কারণ। এসে দেখছে দরজা আটকানো, তারপর ভাঙ্গে তারা সবাই বের করে আনছে। মেডিকেল নিয়ে আমার ফোন দিয়েছে, আমি মেডিকেল আসছি এতটুকু। শনিবার সন্ধ্যায় লামিয়ার সঙ্গে সবশেষ কথা হয় জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তাদের। আশ্বস্ত করা হয় তার বিচার ও নিরাপত্তার বিষয়ে। তাতেও ফেরানো যায়নি তাকে। বিভিন্নভাবে তাকে মেন্টাল কাউন্সিল ডাক্তার নিয়োগ করে মেন্টাল কাউন্সিল করছিলাম, এবং ইভেন আজকে সন্ধ্যাবেলাতেও আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি টিম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার সাথে দেখা করে এসেছে। লামিয়ার আত্মহত্যার ঘটনায় হাসপাতালে ছুটে আসেন বিএনপি নেতাকর্মীরা। প্রশ্ন তোলেন জননিরাপত্তা নিয়ে, দাবি করেন জড়িতের শাস্তির। আজকের এই সরকার এই জবাবটা কি দেবে, আসলে এটা বলার কোনো ভাষা নাই। শুধু এটাই বলবো, লামিয়া যাতে এইভাবে নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না নিতে হয়, নিজের জীবন দিতে না হয়, সেটা অন্তত এই সরকার যে কদিন আছে সেটা নিশ্চিত করুক। হাসপাতালে আসেন এনসিপির নেতাকর্মীরাও। লামিয়ার মতো এমন যাতে কারো জীবনে না ঘটে সেজন্য প্রকাশ্যে ফাঁসির দাবি তোলেন। এদের ফাঁসি কার্যকর করতে হবে এবং এটা মানুষের সামনে আসলে দৃশ্যমান হতে হবে। সেটা যদি সামনে উন্মুক্ত জায়গায় করতে পারে, উন্মুক্ত জায়গায় না পারলে সেটার ছবি বা ভিডিও ফুটেজ মানুষের চোখের সামনে আসা উচিত। জুলাই আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়া 18 মার্চ পটুয়াখালীর দুমকিতে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে ধর্ষণের শিকার হন তিনি। মামলা হলে গ্রেপ্তার হয় 2 আসামি, যারা কারাগারে রয়েছে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে কমিটি গঠনের পাশাপাশি 16টি সংসদীয় আসনে নির্বাচনের প্রস্তুতি সারছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মে মাসের শুরুতে ছোট আকারে কমিটি গঠন করে ধীরে ধীরে তার পরিধি বাড়াতে চায় দলটি। সুযোগ দিতে চায় স্থানীয়ভাবে প্রভাবশালী, জনপ্রিয় ও জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের। নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন তাদের অনেকেই। দলটির নেতারা বলছেন, জুলাই পরবর্তী মানুষের মাঝে পরিবর্তনের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে এনসিপি। দল গঠনের পর চট্টগ্রামে নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব জাতীয় নাগরিক পার্টি। আনুষ্ঠানিক কমিটি ঘোষণা না হলেও কেন্দ্রের নির্দেশেই নানামুখী কর্মসূচি দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে দলটি। প্রথম দিকে জুলাই ঘোষণাপত্রের দাবিতে মাঠে কর্মসূচি দিলেও এখন নারী নিরাপত্তা ও রাজনীতিতে তাদের অংশগ্রহণ এবং শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে মাঠে সরব দলটি। সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি চলছে নির্বাচনের প্রস্তুতি। সবকটি আসনকে নিয়েই চিন্তা ভাবনা করতেছি, তবে চেষ্টা করতেছি একদম সর্বসাধারণের কাছে পৌঁছানোর জন্য যতটুকু যাওয়া যায়। জেলা এবং উপজেলা কমিটিতে আমরা এমন কিছু মানুষকে খুঁজছি যারা একটা জেলা কিংবা উপজেলার হাল ধরতে পারবে এবং সেখানে নির্বাচন করতে পারবে। আমরা আপাতত নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি আমরা প্রথমত ফোকাস দিচ্ছি আমাদের সাংগঠনিক বিস্তারের জন্য। ভোটের রাজনীতিতে নতুন এই দলের মূলধন কি শুধুই জুলাই আন্দোলন, এমন প্রশ্ন ছিল নেতাদের কারো কারো কাছে। জুলাই অভ্যুত্থানে, গণঅভ্যুত্থানের পরে যে ধরনের গণতান্ত্রিক, নিরাপদ, সাম্যের, মানবিক মর্যাদার যে বাংলাদেশটা হওয়া দরকার, সেই বাংলাদেশে কিছু সুনির্দিষ্ট রূপরেখা আমরা তৈরি করছি, যেটা দেখে বাংলাদেশের মানুষ বুঝবে যে হ্যাঁ, এই বাংলাদেশই তো আমরা চেয়েছি। স্থানীয়ভাবে প্রভাবশালী ও জনপ্রিয় প্রার্থীদের দলে ফেরাতে চায় দলটি। লক্ষ্য সুস্থ ধারার রাজনীতির চর্চায় ভোটের মাঠে নিজেদের জায়গা করে নেওয়া। যার মধ্যে সম্ভাবনা আছে, নেতৃত্বদানের যোগ্যতা আছে, বা যে আসলেই জনদরদি এবং যে তার এলাকা নিয়ে আসলে কাজ করতে চায়, কিন্তু এই রাজনৈতিক অপসংস্কৃতির কারণে সে সুযোগ পায় না বা এটাতে ইনভলভ, তাদেরকে আমরা কিন্তু উঠে আনতে যাচ্ছি।
মের প্রথম সপ্তাহেই চট্টগ্রামে কমিটি গঠন হতে পারে জাতীয় নাগরিক পার্টির। শুরুতে আকার হতে পারে 50 সদস্যের, ক্রমেই বাড়বে পরিসর, এমনটি জানিয়েছেন দলটির নেতারা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গাজীপুরে দিন দিন বাড়ছে ব্যাটারিচালিত 3 হুইলার ও রিকশা। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন, ফলে সৃষ্টি হচ্ছে যানজট ও বাড়ছে দুর্ঘটনা। প্রশাসন অভিযান চালালেও কার্যকর সমাধান এখনো অধরা। কিন্তু দাঁড়িয়ে তো আছেন মহাসড়কে। গাজীপুরের ট্রাফিক ব্যবস্থা এলোমেলো করে দিচ্ছে ব্যাটারি চালিত 3 হুইলার ও রিকশা। নিয়ম নীতি না মেনে যখন তখন উঠে যাচ্ছে মহাসড়কে। ট্রাফিক পুলিশকেও পাত্তাও দেন না চালকরা। সাধারণ যাত্রী কঠোর নীতিমালা চাইলেও শিক্ষার পাশাপাশি অটো চালকরা চান পরিবহনের লাইসেন্স। অন্য গাড়ি লাইসেন্স দিয়ে লাইসেন্স নিতাম, আমরা লাইসেন্স করতাম টাকা দিয়ে। যারা এই বাইরে যাবে ওদের জন্য করা একটা আইন করে দেখ, ভালো করে আরো কঠোর আইন করে যদি এগুলা বন্ধ করতো তাহলে আর এগুলা সম্ভব হতো না। অটো ড্রাইভারগুলোকে আইন প্রয়োগকারী সংস্থাদের মাধ্যমে ওদেরকে নির্দিষ্ট করে দেওয়া উচিত। আইনের কঠোর ও কার্যকরী পদক্ষেপ একমাত্র নিয়ন্ত্রণ আনতে পারবে অবৈধ ব্যাটারি চালিত 3 হুইলার ও অটোরিকশার চলাচলকে। যদি এই শৃঙ্খলাগুলো মেনটেন করা যায় তাহলে ভবিষ্যতে হয়তোবা সড়কে কাউকে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা পতিত করবে, তখন তাকে আইডেন্টিফাই করে পুলিশ ব্যবস্থা নিতে পারে। নিয়মিত অভিযানের কথা বলছে পুলিশ, পাশাপাশি সাধারণ যাত্রীদের সচেতন হবার আহ্বান জানানো হচ্ছে। আমরা মহাসড়কে যদি অটোরিকশায় না চড়ি, মানুষ যদি না চড়ে, তাহলে কিন্তু অটোরিকশায় অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। পাশাপাশি আমরা নিয়মিত ডাম্পিং করতেছি, আমাদের অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলমান। অবৈধ রিকশা দৌরাত্ম্য ঠেকাতে কেবল অভিযানই যথেষ্ট নয়, দরকার সুস্পষ্ট নীতিমালা ও কঠোর আইনি ব্যবহার। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। বৈশাখের মাঝামাঝি এসে ভিন্ন মাত্রা পেয়েছে গরম। রাজশাহী বিভাগ সহ 11 জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গ্রীষ্মের প্রখর রোদ নাভিশ্বাস তুলছে মানুষের। বাতাসে আর্দ্রতা কম থাকায় গরমের কষ্ট আরও বেড়েছে। তবে এই তীব্র গরমের মাঝেও কোথাও কোথাও কুয়াশার দেখা মিলছে। আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও কয়েকদিন। এ সময়ে রাজশাহী বাদে অন্য বিভাগগুলোর কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। চৈত্রে এবার প্রকৃতি অন্য বছরের তুলনায় কিছুটা শীতল থাকলেও বৈশাখের দ্বিতীয় সপ্তাহে এসে রূপ পাল্টেছে। বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তাপপ্রবাহ। রাজশাহী বিভাগের সবকটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। তবে রাজশাহী জেলায় গরমের তীব্রতা একটু বেশি। শনিবার মৌসুমের সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রখর রোদ আগুনের হলকার মতো বিঁধছে শরীরে। তাপমাত্রা এখন একটু বেশি, বাড়ির শিশুরা অসুস্থ হয়ে যাচ্ছে। তীব্র গরমে আর টিকা যাচ্ছে না, রাজশাহীর অবস্থা খুবই খারাপ। কাজ কাম নাই, ঢিল কাজ, লোকজন নাই, রোদের কেনে ধরেন, ভাড়া উঠে সেরকম হয়েছে না ধরনের রোদে। গরম থেকে রক্ষায় সুযোগ পেলেই বিশ্রাম নিচ্ছেন পথচারী ও শ্রমিকরা। সুপেয় পানি, খাবার, স্যালাইন ও জুস নিয়ে তাদের পাশে বিভিন্ন সংগঠন। শ্রমজীবী মানুষ, যারা খেটে খাওয়া মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ছাত্র দলের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এটা ধারাবাহিক কর্মসূচি। মৃদু তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গার ওপর দিয়েও। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 36.7 ডিগ্রি সেলসিয়াস। অসহনীয় গরমে ছড়িয়ে পড়ছে নানা রোগ। এই তাপমাত্রাটা সকাল থেকে প্রায় 5টা-6টা পর্যন্ত থাকছে আর কি। মানে সূর্য ডোবার পরে একটু যদি স্বস্তি হয়। চুয়াডাঙ্গা যেমন শীতও পড়ে, এই গরমের সময় গরমও পড়ে ভাই। বাংলাদেশের রেকর্ড গরম। ঠাকুরগাঁওয়ে অস্বাভাবিক আচরণ করছে প্রকৃতি। তীব্র গরমে দিনে টেকা মুশকিল, তবে রাতে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে বিভিন্ন এলাকা। প্রকৃতির বৈরী আচরণে ক্ষতির মুখে ফসল। আমাদের থেকে বেশি যারা মাঠে কাজ করতেছে তাদের জন্য অনেক সমস্যা। এই গরমে বিক্রি হচ্ছে আর কি, মোটামুটি গরমে আয় রোজগার আমাদের কমে গেছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ও গাছপালা কমে যাওয়ায় ভ্যাপসা গরম বলছেন আবহাওয়াবিদরা। বাতাস আর্দ্রতার পরিমাণ বেশি, বৃষ্টিপাত নেই, ভ্যাপসা গরমটা বেশি অনুভূত হচ্ছে। আগামী কালকে থেকে 27, 28, 29 এই 3 দিনে বৃষ্টিপাতের সময়টা একটু বেশি। কয়েকদিনের মধ্যেই গরম কমে বৃষ্টি হবে এমন পূর্বাভাস আবহাওয়া অফিসের। মোস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক।
চাঁপাইনবাবগঞ্জে রপ্তানিযোগ্য আম তৈরির জন্য প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে গ্রেডিং, সর্টিং ও শোধন কেন্দ্র। তবে কোয়ারেন্টাইন কর্মকর্তা না থাকায় সেটি চালু করা যাচ্ছে না। কৃষকরা বলছেন, মৌসুমের সময় একজন কোয়ারেন্টাইন কর্মকর্তা অস্থানীয়ভাবে নিয়োগ দিলে ঢাকায় যাওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি মিলবে। গেল কয়েক বছর ধরে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আম রপ্তানি করছেন চাঁপাইনবাবগঞ্জের অনেক কৃষক। রপ্তানিযোগ্য আম পরীক্ষার জন্য পাঠানো হয় রাজধানীর শ্যামপুরে। ফাইটোস্যানিটারি সনদ পেলেই মিলে রপ্তানির অনুমতি। কৃষকের ভোগান্তি দূর করতে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে আম গ্রেডিং, সর্টিং ও শোধন কেন্দ্র। চলতি মৌসুমেই জেলার ৫ উপজেলার বাগান মালিকরা সুবিধা পাওয়ার কথা ছিল, কিন্তু কোয়ারেন্টাইন কর্মকর্তা না থাকায় কেন্দ্রটি চালু করা যায়নি। আমরা শুনেছি যে এখানে নাকি শর্টিং গ্রেডিং করার পরেও কোয়ারেন্টাইন অফিসার না থাকার জন্য এইটা আবার শ্যামপুরে নিতে হবে। এটা আসলে বেশ একই ব্যাপার থাকে। এটাকে যদি এই বছর থেকে, এই আম সিজন থেকে যদি ফাংশনিংয়ে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু যারা রপ্তানিকারক আছে বা চাঁপাইনবাবগঞ্জ যারা আম উদ্যোক্তা আছে তারা কিন্তু সকলেই উপকৃত হবে। রপ্তানির প্রতিবন্ধকতা দূর করতে একজন কোয়ারেন্টাইন কর্মকর্তা অস্থায়ীভাবে নিয়োগের দাবি আম চাষিদের। অবশ্যই যেন এক্সপোর্টের প্রতি সরকার ভালোভাবে নজর দেয়, ভালোভাবে তদারকি করে, ভালোভাবে যেন এক্সপোর্টটা হয়। চীনের আমদানিকারক আসছিল আমাদের কাছে, তাদের চাহিদা জানিয়েছে। বা চাঁপাইনবাবগঞ্জ জেলায় যদি আমের কোয়ারেন্টাইন প্যাকেটজাত করে, তাহলে আমাদের ঢাকায় যে ঝামেলা পোহাতে হয় না। জনবল কম থাকায় চলতি মৌসুমের সংকট সমাধানের নিশ্চয়তা দিতে পারেনি কৃষি বিভাগ। আমার গ্রেডিং, সর্টিং এবং শোধনের জন্য আমাদের একটা কেন্দ্র দেওয়া হয়েছে, হয়তো খুব শীঘ্রই এবার চালু হবে। সরাসরি যদি এখান থেকে আমের প্যাকেজিং করে এখান থেকে ডাইরেক্ট যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম, তাহলে এই রপ্তানির গতিটা আরও বাড়ত। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ সহ সারা দেশ থেকে 1,20,000 মেট্রিক টন আম আমদানির আগ্রহ দেখিয়েছে চীন। ডিভিসি নিউজ ডেস্ক। তরুণ সমাজকে ক্রীড়ায় উদ্বুদ্ধ করতে ও মাদক থেকে দূরে রাখতে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে 21 কিলোমিটার দীর্ঘ হিল ম্যারাথন। প্রতিযোগিতায় অংশ নেন দেশি বিদেশি 300 ক্রীড়াপ্রেমী। সবুজে ঘেরা পাহাড়ি সড়কে ম্যারাথনে অংশ নিতে পেরে খুশি তারা। শনিবার ভোর 5:30টায় বান্দরবানের রাজার মাঠে একত্রিত হন 300 ক্রীড়াপ্রেমী। পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু সড়কের 21 কিলোমিটার পথ পাড়ি দেন তারা, যার আয়োজক বান্দরবান ক্রীড়া উন্নয়ন ফোরাম ও হিল রানার্স। সবুজে ঘেরা পাহাড়ি রাস্তায় রোমাঞ্চকর এই ম্যারাথনে অংশ নিতে পেরে খুশি দেশি বিদেশি অংশগ্রহণকারীরা। পাহাড়ে দৌড়ানোর ব্যাপারটা তো অন্যরকম, চারদিকে মনোরম পরিবেশ, পাহাড়, সুনির্মল গাছপালা এবং বাতাসের মধ্যে এই যে আমরা ম্যারাথন করতেছি, এইটা আসলে মানে জীবনের অন্যতম একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স। আঁকাবাঁকা রোডগুলো অনেক সুন্দর লাগছিল, অনেক সুন্দর উপভোগ করে রানটা করা। এখানে আপনি যখন শেষ করবেন, এটা নিঃসন্দেহে আপনার রানিং হিস্ট্রিতে একটা এক্সট্রা মাইলস্টোন অ্যাড করবে। শরীরকে সুস্থ রাখার জন্য এই ধরনের রানের খুবই দরকার। সবাই রান করুন, সুস্থ থাকুন। আয়োজকরা বলছেন, তরুণদের ক্রীড়ামুখী ও স্বাস্থ্য সচেতন করতেই এই উদ্যোগ। এটা হচ্ছে তরুণ প্রজন্মকে ক্রীড়া ক্ষেত্রে উদ্বুদ্ধ করার এবং যে আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্য মানে সুরক্ষার জন্য আমরা এটা উদ্যোগ নিয়েছি এবং আগামীতেও আমরা এটা অব্যাহত রাখবো। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সিলেট মৌলভীবাজারের আশরাফুল ইসলাম। সময় নেন 1 ঘন্টা 22 মিনিট। পরে 3 ক্যাটাগরিতে প্রথম 20 বিজয়ীকে পুরস্কৃত করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।